নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শুক্রবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় মহা সমারোহে পালন করা হলো রামনবমী। আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গেল জলপাইগুড়ির সনাতনী হিন্দু ভক্তদের। শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষভাবে সতর্ক প্রশাসন। ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে 116টি কেন্দ্রীয় বাহিনী। থাকবে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারিও। শুক্রবার জেলা শাসকের দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকে একথাই জানানো হলো প্রশাসনের পক্ষ থেকে। সকল সরকারি কর্মচারীকে একসাথে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে সরব পশ্চিমবঙ্গ সরকারি পেনশনার্স সমিতি। এদিন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা দাবি করেন, মহার্ঘ ভাতা প্রদান সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর কর্তৃক সরকারি আদেশনামা দ্রুত কার্যকর করতে হবে। আগামী 31শে মার্চের মধ্যে এবং মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে সকল দপ্তরকে একইভাবে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। কোনো দপ্তরকে বাদ দিয়ে মহার্ঘ ভাতা প্রদান করা যাবে না। এর জন্য আজ প্রত্যেক দপ্তরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির সদস্যরা দপ্তরে গিয়ে চিঠি প্রদান করবেন। আগামী 31শে মার্চের মধ্যে সকল সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান না করালে পরবর্তীকালে আন্দোলন করা হুঁশিয়ারি দেন তারা। এটা ছিল বকেয়া মহার্ঘ ভাতা। সেই বকেয়া মহার্ঘ ভাতা আমাদের রাস্তার আন্দোলন, কোর্টের আন্দোলন, এর মাধ্যমে আমরা এই অর্ডারটা একটা বলেছে যেটা দেবে, কিন্তু এখনও পর্যন্ত আমরা যৌথভাবে আন্দোলন করেছিলাম এবং সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত সবাই মিলে আমরা যৌথভাবে আন্দোলন করেছিলাম। এখনও পর্যন্ত যা মেমোরেন্ডাম বেরিয়েছে তাতে সরকারি কর্মচারী ছাড়া শিক্ষক, পঞ্চায়েত, অশিক্ষক কর্মচারী এদের ক্ষেত্রে কোনো টাইম লাইন দেওয়া হয়নি যে কবের মধ্যে বেরোবে। ডিপার্টমেন্টগুলোকে বলা হয়েছে তারা ক্যালকুলেশন করে দেবে, তারপরে ফাইনালি হবে। কিন্তু তার যেভাবে সরকারি কর্মচারীদেরটা আমরা এখন আজকে আমরা দেখছি যে এখন সিস্টেমের মধ্যে ঢুকছে, আইএফএমএসে যে সিস্টেম করা আছে সেই সিস্টেমের মধ্যে ঢুকছে। এটা আস্তে আস্তে হয়তো দেওয়া যাবে। যদি পুরোটা ঢুকে যায় তাহলে হয়তো 31শে মার্চের মধ্যে যেটা বলেছে যে ফার্স্ট পার্টে সেটা দেওয়া যাবে। যদিও সেখানে ক্যালকুলেশনের একটা সমস্যা আছে, কিন্তু একটা পার্ট দেওয়া যাবে। কিন্তু এই সরকারি কর্মচারী বাদে সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত যারা শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েতের কর্মচারী, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এখনও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না যে 31শে মার্চের মধ্যে তাদেরটা ঢুকবে। সুতরাং এই বিষয়টা আমাদের মধ্যে থাকবে। যদি 31শে মার্চের মধ্যে এটা না ঢোকে তাহলে এই যে আমাদের যে যৌথ আন্দোলন, এই যৌথ আন্দোলন কিন্তু আমরা ছাড়ব না, এটা আমরা করব। বাকি বিষয়টা নিয়েও আমরা করব। পাশাপাশি এই যে সবগুলো অফিস যাতে সঠিক সময়ে এই যে পেনশনারদের ক্ষেত্রে বা কর্মচারীদের ক্ষেত্রে যাতে এটা দেয়, সেটাও আমরা কালকে চিঠি করা হবে। প্রত্যেকটা দপ্তরে আমরা চিঠি করব যাতে সঠিক সময়ে, যেটা এখনও পর্যন্ত যা বলা হয়েছে যে 31শে মার্চের মধ্যে, সেই 31শে মার্চের মধ্যে যাতে এটা দেয়, এটাও আমাদের ডিমান্ড থাকবে। আজকে কার তরফে সাংবাদিক সম্মেলন হলো? এটা সাংবাদিক সম্মেলনটা পেনশনার সমিতির তরফে, এবং আমরাও আছি, কোঅর্ডিনেশন কমিটির সাথে আছে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের ইস্তফা সংক্রান্ত মামলায় নতুন মোড়। শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী সোমবারের মধ্যে রেলকে এই বিষয়ে তাদের বক্তব্য জানাতে হবে। উল্লেখ্য, জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণার আগেই গত 16ই মার্চ রেলের চাকরি থেকে ইস্তফাপত্র জমা দেন স্বপ্না বর্মন। কিন্তু তার আগেই অর্থাৎ 9ই মার্চ তিনি চাকরিরত অবস্থায় একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এই অভিযোগ তুলে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তার ইস্তফাপত্রের নো অবজেকশন সার্টিফিকেট আটকে দেয় রেল কর্তৃপক্ষ। এরপরই ন্যায় বিচারের আশায় গত মঙ্গলবার তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন। শুক্রবার রেলের পক্ষ থেকে একটি প্রাথমিক রিপোর্ট আদালতে জমা পড়ে। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই বিচারপতি নির্দেশ দেন এই মামলায় রেলের চূড়ান্ত অবস্থান সোমবারের মধ্যে জানাতে হবে। এই নির্দেশের ফলে এখন নজর আগামী সোমবারের দিকে। রেলের বক্তব্যের ওপরেই অনেকটা নির্ভর করছে স্বপ্না বর্মনের প্রার্থীপদ সংক্রান্ত ভবিষ্যৎ পরিস্থিতি। বললাম, কি বলবা স্বপ্না? কি হলো স্বপ্না? কি বলবে স্বপ্না? কি বলবে? কিছু বলবে? কি হলো? কিছু বলবে?
কি হলো আজকে আদালতে কি হলো? আদালতে কি হলো? কি রায় দিল? কি দিল? গেটটা লাগাতে দেন দেখি আচ্ছা নমিনেশন কি দিতে পারবে নাকি? এনওসি দিয়েছে রেল? ওকে মুকুলদা কি বলবেন? বললাম তো যে যা বলার আমি প্লিজ প্লিজ আমরা ওকে আমরা রেলের বক্তব্য দিয়ে জমা দিয়েছি কোর্টে। সেই পরিপ্রেক্ষিতে জজ সাহেব নতুন অর্ডার দিয়েছেন, বলেছেন সোমবারের মধ্যে জানাতে টার্মিনেশনের ব্যাপারে রেলকে চিন্তা ভাবনা করছে। অর্ডারের কপি আমি এখন হাতে পাইনি, পেলে পরিষ্কারভাবে বুঝতে পারবো। তবে যা শোনা, আমি যা শুনেছি মামলা চলাকালীন, তাতে উনি বলেছেন সোমবারের মধ্যে জানাতে যে আমরা রেল কি ভাবছি ওনার টার্মিনেশন নিয়ে। আমি সুদীপ্ত মজুমদার, ডেপুটি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। 7 দিনব্যাপী ভগবত সপ্তাহ অনুষ্ঠিত হবে জলপাইগুড়ির গৌরীয় মঠে। 16 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম নামযজ্ঞ এবং অষ্টকালীন লীলা কীর্তন এবং 7 দিনব্যাপী ভাগবত সপ্তাহ অনুষ্ঠিত হবে শ্রী শ্রী গৌরীয় মঠে। সেই উপলক্ষেই 7 দিনব্যাপী শ্রী শ্রী ভাগবত সপ্তাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে সামনে রেখে গৌরীয় মঠ প্রাঙ্গণে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রায় 51টি ঢোল দ্বারা ভক্তরা অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজ থেকে 7 দিন ব্যাপী চলবে এই সকল অনুষ্ঠান। রামনবমীর শোভাযাত্রা, বিজেপির প্রচার, পথে নামলো আধা সেনা। আজ রামনবমীর শোভাযাত্রা শহর জলপাইগুড়িতে। এদিকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া টহলদারি জলপাইগুড়ি জুড়েই। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জলপাইগুড়ি শহরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। এদিনের প্রচার এবং রামনবমীর শোভাযাত্রা প্রসঙ্গে বলতে গিয়ে জলপাইগুড়ি সদর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী বলেন, আজ পবিত্র রামনবমীর অনুষ্ঠান চলছে, সেই সঙ্গে চলছে ভোটের প্রচার। অপরদিকে জেলা শহরে একদিকে রামনবমীর শোভাযাত্রা, অপরদিকে ভোট প্রচার। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বজায় রাখতে সকাল থেকে জলপাইগুড়ির রাজপথে চলছে আধা সেনা জওয়ানদের টহল। আজকে প্রভু শ্রীরামের জন্মদিন। এই উপলক্ষে সনাতনী সমস্ত মানুষজন একত্রিত হয়েছে রামের জন্মদিন উদযাপন করার জন্য। আমি সবার কাছে, ভগবান রামের কাছে প্রার্থনা করছি যে সবাই যেন সুখে শান্তিতে এবং জীবনযাপন করতে পারে এবং এই পশ্চিমবঙ্গে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়। এই উপলক্ষে আগামী নির্বাচনে সবাই ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে। রাম সবার, আপনার আমার সবাই রামনবমী পালন করতে পারে। ওইটা ভালো করছে, ব্যাপক সারা পাচ্ছি। সাংঘাতিক প্রভাব। আমাদের গ্রামের থেকে যারা আসার কথা তারা ওখানে পূজন করে তারপরে আমাদের এখানে আসছে। এখনও দেখতে পাচ্ছে না, তুমি দেখাতে পারো এখনও র্যালি লোক আসছে বাহাদুর থেকে। অলরেডি মাঠের মধ্যে 15,000 লোক আছে দাঁড়িয়ে, এখনও 2,000 লোক রাস্তায় এখনও আসছে। প্রায় 20,000 লোক এবার হচ্ছে। কত হাজার লোক হবে? 20,000 লোক হবে। গত বছর 15,000 ছিল, এবার 20,000। এখনো লোক আসছে, আরো 3,000 লোক আসছে। এখন কি বার্তা দেবেন এর মাধ্যমে, কি মেসেজ রয়েছে? হিন্দু এক হোক, আর কোনো বার্তা নাই। হিন্দুরা ঐক্যবদ্ধ হোক, আর কোনো বার্তা নেই। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সমাজপাড়া মোড়ে রামায়ণ পাঠ এবং রামনবমীর উদযাপন করা হয়।
এই রামনবমী অনুষ্ঠানে প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনেও একটি সভা হয়েছিল। একদিন সমাজপাড়া মোড়ে রামায়ণ পাঠ করার পর সাধারণ মানুষের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এই বিষয়ে তৃণমূল নেতা সন্দীপ মাহাতো বলেন, প্রতি বছরই আমরা রামনবমী পালন করি এবং এবছরও রামনবমী পালন করলাম সমাজপাড়া মোড়ে। রামায়ণ পাঠের পর সাধারণ মানুষের জন্য খিচুড়ি বিতরণ করা হয়েছিল। ওই সাইড দিয়ে যাও, লাইন দিয়ে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সদর জলপাইগুড়ি বিধানসভা মাননীয় শ্রী কৃষ্ণ দাসের উদ্যোগে আজকে আমরা রামনবমী উৎসব এখানে পালন করছি। আমরা বিশ্বাস করি রাম আমাদের সকলে আরাধ্য দেবতা, রাম আমাদের হৃদয়ে বাস করে। রাম শুধু রাজনীতির জন্য রাম নয়, রামের হচ্ছে ত্যাগের রাম, আদর্শের রাম, নীতির রাম। এই রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রাম। এই রামকে আমরা প্রত্যেকেই সম্মান করি। রাম আমাদের আরোগ্য দেবতার মতো আমাদের হৃদয়ে বসবাস করে। তাই আমরা মনে করি যে এই রাম যারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি, সৌহার্দ্যের বার্তা, ভ্রাতৃত্ববোধের বার্তা, যে আমরা এই উৎসবের মধ্যে দিয়ে আমরা সকলে রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এই বছর কেন অন্য বার্তা করা হয় না? বিগত দিনেও রামে পুজো করেছি, এরকম গত বছর আমরা মিছিল বের করেছিলাম, রামনবমীতেও করেছি, আমরা হনুমান জয়ন্তীতেও গতবার মিছিল বের করেছি। কিন্তু রামকে কখনো রাজনৈতিক ময়দানে ব্যবহার করা উচিত। আজকে কি কর্মসূচি আপনাদের রয়েছে? আজকে এই পুজোর পরে এখানে পুজো হচ্ছে, দেখছেন আপনারা, কীর্তন হচ্ছে, তারপরে আমরা প্রসাদ বিতরণ করব এবং যারা পথচলতি মানুষ রয়েছে, যারা তাদেরকে আমরা জল খাওয়াবো, তাদেরকে আমরা শরবত খাওয়াবো। রামনবমীর দিনে জলপাইগুড়িতে এক সম্প্রীতির ছবি উঠে এলো। মুসলিম সম্প্রদায়ের মানুষ রামনবমীর শোভাযাত্রায় জল দিল হিন্দু ভাইদের, সাথে ফুল দিয়ে অভ্যর্থনাও। হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা তুলে ধরতে আজ শহর ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কদমতলা মোড়ে রামনবমী উদযাপন কমিটির বিশেষ শোভাযাত্রায় বের হয় সকল মানুষের হাতে জল এবং ঠান্ডা পানীয় তুলে দিলেন তারা। এক অন্য ধরনের ছবি দেখা গেল। আর এই শোভাযাত্রা যখন কদমতলায় প্রবেশ করে তখন সংখ্যালঘু মানুষেরা তাদের ফুল ছিটিয়ে অভিনন্দন জানিয়েছেন। এই ধরনের সম্প্রীতির বার্তা জলপাইগুড়িতেও দেখা গেল আজ। জয় জয় শ্রীরাম। রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জয় শ্রীরাম। মুসলিম সম্প্রদায়ের মানুষ জল দিয়ে অভ্যর্থনা করলো। আজকে ওরাও বুঝতে পেরেছে আমাদের একটাই পরিচয়, আমরা যেটা বলে থাকি বসুধৈব কুটুম্বকম, আমাদের মধ্যে কোনো প্রভেদ নেই। হিন্দু মুসলমান সবাই আমরা এক, আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। এরা বুঝতে পেরেছে, তাই ওরা আজকে আমাদের সমস্ত বিভেদ ভুলে আমাদের সঙ্গে এসেছে, আমাদের পাশে এসেছে। আমরা সবাই শ্রীরামের বংশধর, এটা বুঝতে পেরেছে। তাই আজকে তাদের একটাই কথা, ভগবান শ্রীরামচন্দ্র আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। কি বলবেন? আমরা দেখুন, আমাদের বক্তব্য একটাই যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে এক জায়গায় থাকতে চাই, এটাই আমাদের বার্তা, আর কিচ্ছু না। গ্যাস সংকটে ভোগান্তি, বাসন্তী পুজোর মধ্যেই চাপে পড়ল এক বাসন্তী পুজো কমিটি। গত প্রায় 25 দিন ধরে গ্যাসের তীব্র সংকটে নাজেহাল সাধারণ মানুষ। অনলাইন বুকিং বারবার ব্যর্থ হচ্ছে, আবার বুকিং হওয়ার পরও নির্দিষ্ট সময়ে সরবরাহ মিলছে না। একই সঙ্গে বাণিজ্যিক গ্যাসের অকাল পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। ফলে সমস্যায় পড়েছেন পুজো কমিটি, বিয়েবাড়ি সহ বিভিন্ন সামাজিক আয়োজনের সঙ্গে যুক্ত মানুষজন। এদিকে চলতি সময়ে সর্বত্র বাসন্তী পুজোর আয়োজন চলছে। পুজো উপলক্ষে বিভিন্ন স্থানে কয়েকদিন ধরেই ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়, কিন্তু গ্যাসের অভাবে সেই ভোগ প্রস্তুত করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুজো কমিটিগুলোর কাছে। বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে জ্বালানি কাঠের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে জ্বালানি কাঠের যোগানও বর্তমানে পর্যাপ্ত নয় বলেই অভিযোগ।
শুক্রবার ওদলাবাড়ির বিধানপল্লী সার্বজনীন বাসন্তী পুজোয় প্রায় 4,000 মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছে, কিন্তু গ্যাস না পাওয়ায় সেই ভোগ প্রস্তুতের জন্য জ্বালানি কাঠ ব্যবহার করতে হচ্ছে পুজো কমিটিকে। পুজো কমিটির সদস্য মৃণাল রায় এবং বাবু ঘোষ জানান, বিভিন্ন জায়গায় খোঁজ করেও গ্যাসের ব্যবস্থা করা যায়নি, ফলে বাধ্য হয়েই বিকল্প হিসেবে জ্বালানি কাঠ ব্যবহার করতে হচ্ছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। কি করব, গ্যাসের তো জড়িয়েতে পাওয়া যাচ্ছে না, নানা জায়গায় যোগাযোগ করলাম, তা সত্ত্বেও পাওয়া যাচ্ছে না। তারপরে আমাদের ভক্তদের সবাইকে, শ্রদ্ধা ব্যক্তিদের আমাদের সবাইকে ঠাকুরের ভোগ খাওয়াতে হবে। তার জন্য আমরা লোকাল কিছু কাঠ ব্যবসায়ীর কাছ থেকে আমরা চেটে নিয়ে ভোগ রান্না করছি। গ্যাস কি পাননি? গ্যাস পাইনি, কোথাও পাওয়া যাচ্ছে? কোথাও পাইনি। তো কত লোকের প্রসাদের ব্যবস্থা আছে? মোটামুটি আমাদের এখানে 150 কুইন্টালের আছে লোক, এভারেজে যা খাবে। রান্না শুরু হয়ে গেছে? রান্না শুরু। আপনার নাম? আমার নাম সুশান্ত কুমার ঘোষ, পূজা কমিটির কী পদে আছে? সভাপতি। আন্তর্জাতিক পরিস্থিতি, যুদ্ধকালীন তৎপরতায় যা দেখা যাচ্ছে সব কিছুরই সংকট দেখা দিচ্ছে, তেল, গ্যাস। তো তাতে আমরাও নিজেরা সচেতন, আমরা নিজেরা কমিটি ডিসাইড করলাম যে আমরা লাকড়ি দিয়েই এই প্রোগ্রামটাকে আমরা এত লোকের বাসন্তী পূজার এই খিচুড়ি ভোগ লোকের প্রসাদ হিসাবে আমরা যে ব্যবহার করব সেটা যেন আমরা সম্পূর্ণ করতে পারি। তাতে আমাদের লাকড়ি এখানে কিছু আছে, আমাদের যারা ফার্নিচার মিস্ত্রি তারা কিছু লাকড়ি আমাদের ডোনেট করলো, সেই দিয়ে আমরা এই সংকট থেকে বেরোতে পারলাম। গ্যাসের তো ক্রাইসিস আছেই, না কমার্শিয়াল পাওয়া যায় না ডোমেস্টিক পাওয়া যাচ্ছে। সেটা তো আমরা বুঝতেই পারছি যে যা অবস্থা বিশ্বব্যাপী, সেই ঝড় থেকে আমরা বাঁচার জন্যই এই। প্রতি বছর তো গ্যাসেই হয়। হ্যাঁ, প্রতি বছর গ্যাসেই হয়, এবছর লাকড়িতে আমরা গ্যাস পাওয়া গেল না, মধ্যে গ্যাস পাওয়া যাচ্ছে না, তার জন্যই আমরা এই ব্যবস্থা করলাম। রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে জলপাইগুড়িতে এক বিশেষ বাইক র্যালি অনুষ্ঠিত হলো। রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরে মোটর বাইক মিছিল শুরু হলো। জয় শ্রী রাম ধ্বনি, হিন্দু হিন্দু ভাই ভাই, এই ধ্বনিতেই শহরে বাইক র্যালিতে জমজমাট। এদিন শহরের বিভিন্ন স্থানে এই বাইক র্যালিটি প্রবেশ করে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in Hospital Management, BBA in IT and ITES, BBA in Travel and Tourism এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর জলপাইগুড়ি জেলা প্রশাসন। শুক্রবার জেলা শাসকের দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বার্তাই দিলেন জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সন্দীপ ঘোষ এবং পুলিশ সুপার অমরনাথ কে।
জেলা শাসক সন্দীপ ঘোষ জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই গোটা জেলায় ভোট প্রক্রিয়া পরিচালিত হবে। ছাপ্পা ভোট, বুথ জ্যামিং কিংবা যে কোনো ধরনের অনিয়মিত যাতে সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে প্রশাসন বিশেষভাবে সতর্ক রয়েছে। তিনি আরও জানান, আগামী 30শে মার্চ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যা চলবে 6ই এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। 7ই এপ্রিল অনুষ্ঠিত হবে স্ক্রুটিনি। অন্যদিকে পুলিশ সুপার অমরনাথকে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, ইতিমধ্যেই জেলায় 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে এবং আরও 3 কোম্পানি আসবে। নির্বাচনের দিন মোট 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে। তিনি আশ্বাস দেন, সুষ্ঠু এবং নির্বিঘ্ন নির্বাচন সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়েছে। উল্লেখ্য, প্রশাসনের এই কড়া নজরদারি ও প্রস্তুতি ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে বলেই মনে করা হচ্ছে। 10টা কোম্পানি এসেছেন, আগামী 2-3 দিনের মধ্যে আমাদের কাছে আর 3টে কোম্পানি আসার কথা। আর ফাইনালি এখন আমাদের কাছে যে এস্টিমেশন আছে কি 116টা কোম্পানি থাকবে যেদিন আমাদের পোলিং ডে থাকবে। জেলায় পুরো জেলায় 116টা কোম্পানি থাকার কথা। তার মানে প্রত্যেকটা বুথে সিএপিএফ ডিপ্লয়মেন্ট থাকবে। বাকি যে নাকা এফএসপি যেগুলো আছে ওটাতে নিশ্চিত স্কেল যেটা কমিশন অ্যাপ্রুভ করে দেবে সেভাবে আমরা মানে অলরেডি আমরা 3 দিন আগে মানে প্রত্যেকটা যে বর্ডার গার্ডিং ফোর্সেস আছে এখানে বিএসএফ যে আছে বাংলাদেশ বর্ডারে আর এসএসবি যে উত্তরে যে আমাদের ভুটান বর্ডার আছে ওদের সাথে একটা স্পেশাল মিটিং করা হয়েছিল, এখানে করা হয়েছিল। ওটাতে যে অবজারভার্স ছিল ওরা যে যে কনসার্নস রেজ করেছেন আমরা ডিসকাস করেছেন। বিএসএফ আর এসএসপি দুজনেও এখন হাই অ্যালার্টে আছে। প্রত্যেকটা যে বর্ডার মানে ক্রসিং বা বর্ডার ইস্যুস উপরে ওরা তারা নজর রাখছে। এখানে যে মেনলি এটা হচ্ছে যে পিসফুল ইলেকশন করার জন্য, যেটা আপনারা যেটা বলা হয়েছে যে ভায়োলেন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি, ইনডিউসমেন্ট ফ্রি, কোনো ছাপ্পা হবে না, কোনো বুথ জ্যামিং হবে না এবং কোনো সোর্স জ্যামিং হবে না। তো এই মোটো এই 6টা জিনিস নিয়ে আমাদেরকে যে বলা হচ্ছে যে এইগুলোকে মেনলি যাতে এগুলো না হয় সেটাগুলো দেখতে। তো এটাই আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এটাই আমাদের লক্ষ্য থাকবে। এক্স্যাক্টলি। আর এছাড়া আমরা জাস্ট অ্যাড অন করে দিচ্ছি, আমাদের নমিনেশন প্রসেস 30 তারিখ থেকে শুরু হচ্ছে। তো সকাল 11টা থেকে 3টের মধ্যে নমিনেশন ফেলা যাবে। এটা চলবে আপনার 6ই এপ্রিল পর্যন্ত। অন 6th এপ্রিল লাস্ট ডেট অফ ফাইলিং নমিনেশন থাকছে। 7ই এপ্রিল আপনার স্ক্রুটিনি থাকবে এবং 9ই এপ্রিল ডেট অফ লাস্ট উইথড্রল। তো এইটাই আপনাদের নমিনেশন প্রসেস আমাদের এবারে শুরু হবে, যেটা অ্যাকচুয়ালি আপনাদের সাথে ওটাও আমরা এটা শেয়ার করে দিলাম। ওনারা ওনাদের মতো ইনস্ট্রাকশন ইসিআই থেকে পাচ্ছেন এবং যেটা ওনাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী ওনারা বুথ ভিজিট করছেন। শঙ্কর ঘোষের প্রচার বন্ধ, নয়া বাজারে মাঠে নামলেন রাজু বিস্তা। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এবং এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের নির্বাচনী প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, গত সোমবার শিলিগুড়ি 1 নম্বর ওয়ার্ডের এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, এই ঘটনায় জড়িত রয়েছেন ওই নাবালিকার গৃহ শিক্ষক। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখেন শঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, যতদিন না পর্যন্ত অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করছে ততদিন তিনি প্রচারে ফিরবেন না। এদিকে প্রার্থীর অনুপস্থিতিতে দলের প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। শিলিগুড়ির নয়া বাজার এলাকায় শঙ্কর ঘোষের সমর্থনে প্রচারে অংশ নেন তিনি। এদিন স্থানীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় জনসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্রচার চলাকালীন রাজু বিস্তা বলেন, এই দুঃখজনক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি তিনি শঙ্কর ঘোষের এই মানবিক সিদ্ধান্তের প্রশংসা করেন এবং মানুষের পাশে থাকার বার্তা দেন। देखिए, अपराधी बाहर है,
और बीएचपी के, संघ के, बीजेपी के कार्यकर्ताओं के ऊपर एफआईआर हो रहा है। हम बर्दाश्त नहीं करेंगे। कल रामनवमी है, हम चाहते हैं शांति कायम रहे, बना रहे, लेकिन हिंदू हम अपनी मर्यादा में रहते हैं। ये हमारा देश है और हमें अपनी सीमाएं पता है, लेकिन इसका अर्थ ये नहीं है कि हम कमज़ोर हैं। अब लॉ एंड ऑर्डर की सिचुएशन मेंटेन करने के लिए ये पुलिस की जिम्मेदारी है, प्रशासन और यहाँ की सरकार की जिम्मेदारी है। उस अपराधी को जल्दी पकड़ो और उसको फांसी दो। देखिए गौतम दा, मैं पहले ही बोल चुका हूँ, उन्हीं बालू मानुष, किंतु इस समय उन्हीं चलबे ना। उसका बड़ा कारण है 40 साल से ज़्यादा तो राजनीतिक करियर हो गया उनका, आज भी उनको प्रचार करना पड़ रहा है। आदमी अच्छे, इंसान अच्छे, मैं व्यक्तिगत तौर पे उनकी इज्जत करता हूँ, लेकिन जो उनकी पार्टी ने किया है, जो सिलीगुड़ी का हाल है, इसके लिए जिम्मेदार गौतम देव भी है। और देखिए आज उनको प्रचार करना ज़्यादा अच्छा लग रहा है। हमारे विधायक को लगता है कि सिलीगुड़ी को ज़्यादा सुरक्षित रखना उनके लिए जो है ज़्यादा इम्पोर्टेंट है, इसीलिए वो धरने पे है कि अपराधी को पकड़ो और उसको फांसी दो। और गौतम दा ढोल बजा के वो प्रचार कर रहे हैं, क्योंकि अपराधी एक धर्म विशेष का है और उनके साथ घूमता है, उसको वो पकड़ेंगे नहीं, उसको संरक्षण। आज एक बात बताओ ना, पश्चिम बंगाल में इतने अपराधी क्यों पैदा हो रहे हैं? ये इसलिए हो रहे हैं ना, क्योंकि स्टेट जो है, सरकार जो है, उसको स्पॉन्सर करती है, उसको प्रेरित करती है, और जो अपराध करता है, जो अपराधी होता है, जो माफिया होता है, जो गुंडा होता है, उसको संरक्षण देती है। तो स्वाभाविक रूप से जितने भी देश के और बांग्लादेश के अपराधी थे वो आज पश्चिम बंगाल में घूम रहे हैं टीएमसी के शरण में। শিলিগুড়িতে প্রচারে শরদিন্দু, কেন্দ্র এবং রাজ্যকে একসঙ্গে নিশানা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছেন সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচার চালান তিনি। এদিন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলে জনসংযোগ শুরু করেন শরদিন্দু। প্রার্থী ঘোষণার পর থেকেই লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। এদিনের কর্মসূচির অংশ হিসেবে শিলিগুড়ির কলেজ মাঠ এবং বাঘা যতীন পার্কে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা এবং অভাব অভিযোগ মন দিয়ে শোনেন। প্রচারের মাঝে কেন্দ্র এবং রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন শরদিন্দু চক্রবর্তী। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুই দলের প্রতি মানুষের আস্থা ক্রমশ কমছে। সাধারণ মানুষের সমস্যা সমাধানে এই দুই দলই ব্যর্থ বলেও তিনি দাবি করেন। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে সিপিআইএম এর জয় নিয়ে আত্মবিশ্বাসী শরদিন্দু। মানুষের সমর্থনেই পরিবর্তন আসবে বলেও আশাবাদী তিনি। আছে তো এই ক্ষেত্রে কোনো বহু ক্ষেত্রেই আছে, একই কথা দুজন বলছেন। সিবিআই যা বলছে আর পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে কথা বলার মধ্যে পার্থক্য আছে নাকি? একই তো কথা বলছেন, একই কথা, কোনো তো কী পার্থক্য নেই। নীতিগতভাবে আলাদা কথা, কিন্তু যা দেখছি আমরা তাতে কী পার্থক্য আছে। আর শঙ্কর ঘোষের কাছে একটা কথা, উনি এক কটা মানে এখানে ধর্ষণের ঘটনার এই দুটো ঘটনায় মাত্র বন্ধ করেছে। একটা মাটি গাড়ার ঘটনা, ওটাও মুসলিম হিন্দু মুসলমান ছিল, এখানে হিন্দু মুসলমান ছিল, এটাকে রাজনীতি করা। 30 তারিখে এটা নিয়ে আবার বন্ধ হয়ে গেছে এই ঘটনা। আরে বন্ধ, তাহলে তো দুটো বন্ধ যদি হয়, এই যদি তারা বন্ধ দেখে থাকে, এইটা হচ্ছে একেবারেই শিলিগুড়ির যে রাজনৈতিক সংস্কৃতি আছে তার বিরুদ্ধে। এটা ধর্ষণের বিরুদ্ধে, নাবালিকা হোক, বালিকা হোক, বা মানে নারী হত্যা হোক, যে কোনো ঘটনার বিরুদ্ধে আমরাই সবচেয়ে বেশি আন্দোলন নামি, আমরাই সবচেয়ে বেশি তার প্রতিবাদ করি। কিন্তু এইটা হচ্ছে টোটালি এটাকে ধর্মীয় রাজনীতি করে তার মধ্যে থেকে ফায়দা লোটার এটা চেষ্টা করছে। এই চালাকি দিয়ে কিন্তু ভোট পাওয়া যাবে না, আমি পরিষ্কার বলছি, এই চালাকি দিয়ে ভোট পাওয়া যাবে। শিলিগুড়ির মানুষ কিন্তু একেবারেই যারা চায় শান্তি সম্প্রীতি চায়, তারা শান্তি সম্প্রীতি সম্মান মর্যাদার সঙ্গে বসবাস করতে চায়, তারা কিন্তু এই ধরনের রাজনীতির পক্ষপাতী না, আমি এটা পরিষ্কার বলি। জলপাইগুড়ি 10 দরগার বজরং দল কমিটির উদ্যোগে রাম নবমী উপলক্ষে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। শনিবার দুপুর প্রায় 12টা নাগাদ 10 দরগা এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে বেলাগোবা পর্যন্ত পরিক্রমা করে। রাম নবমীকে কেন্দ্র করে বেলাগোপায় বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মসূচিও গ্রহণ করে কমিটি। র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে পতাকা নিয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে এগিয়ে যান এবং এলাকায় উৎসবের আবহ সৃষ্টি হয়। উল্লেখযোগ্যভাবে এই র্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা আইএনটিটিইউসি সদর ব্লক 2 এর সভাপতি রাজু সাহানি। তিনিও বাইক চালিয়ে র্যালিতে অংশ নেন। এদিন তিনি জানান, রামনবমীর এই আয়োজনের মাধ্যমে সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়া হচ্ছে।
শান্তিপূর্ণভাবে উৎসব পালনের মধ্য দিয়ে সমাজে সম্প্রীতি বজায় রাখার ওপরও জোর দেন তিনি। এটা আমাদের দশদুর্গা থেকে বজরং দলের আমাদের কমিটি থেকে প্রতি বছর করি আমরা, এবার তৃতীয়তম। আমাদের দাদা এবার আছে আমাদের সাথে, আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা এখান থেকে বেলাকোয়া পর্যন্ত আমাদের বেলাকোয়ায় মেন প্রোগ্রামটা হয়। বেলাকোয়া আমাদের যে পুজো হয়, আমরা চারপাশ থেকে বেলাকোয়ার আশেপাশ থেকে আমরা রেলি বাই করি, সেরকম আমরা বেলাকোয়া থেকেও এবার দশদুর্গা থেকে বেলাকোয়ার দিকে আমরা রেলি করে যাবো। রামনবমী উপলক্ষে হচ্ছে। এছাড়া বেলাকোবায় যেখানে আমাদের মেন প্রোগ্রামটা হচ্ছে, সেখানে খিচুড়ি প্রসাদ বিতরণ থেকে শুরু করে পুজো সব কিছু ওখানে হচ্ছে। রামনবমীতে আমি বার্তা বলতে প্রতি হিন্দু এইভাবে একতা, আর সবাই একসাথে যাতে আমরা সবসময় দাঁড়াতে পারি, এইভাবেই। আমার নাম দীপ দাস। আমি বজরং দল রাজগঞ্জ প্রখণ্ডের সুরক্ষা। আজকে দোসদারগা থেকে আমাদের এখানে যারা ভাইরা আছে, ভাইরা আমাকে ইনভাইট করেছিল। আজকে যেহেতু রামনবমীর উপলক্ষে দোসদারগা থেকে একটা বর্ণাঢ্য যাত্রা বের হবে, যেটা বেলাকোবা যায় শেষ হবে, আর বেলাকোবাতে ওখানে প্রসাদ বিতরণ হবে। আর আমরা একটা জিনিসই সবাইকে বলতে চাই, যাতে সকলকে প্রথমেই আমাদের রাষ্ট্র, আমরা প্রথমেই ভারতবাসী, আর দ্বিতীয়ত হলো আমাদেরকে নিজের ধর্মকে, আমরা হিন্দুত্ব, আমরা যে সনাতনী, আমাদেরকে সনাতনীকে সবাইকে ঐক্যভাবে নিজের ধর্মকে রক্ষা করতে হবে। ওটাই বার্তা আমরা দিতে চাই, যে আজকে রামনবমীর উপলক্ষে নিজের ধর্মকে সবাইকে একত্রিত হয়ে নিজের ধর্মকে রক্ষা করার জন্য একত্রিত হয়ে সবাইকে এগোতে হবে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সহ একাধিক কোর্সের সুবিধা। দশম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্যই ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। রামনবমীর আবহে রাজনৈতিক প্রচারে ভিন্ন মাত্রা যোগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। শুক্রবার সকাল থেকেই নিজের বাসভবনে ভগবান রামের পুজো এবং রাম ভজন দিয়ে দিনের সূচনা করেন তিনি। এরপর মাল্লাগুড়ির সংকটমোচন হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন এবং সেখানেও জয় শ্রী রাম ধ্বনিতে সরব হতে দেখা যায় তাকে। উৎসবের আবহে ধর্মীয় আচার পালনের পাশাপাশি রাজনৈতিক বার্তাও স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। মন্দির দর্শনের পর শহরের বিভিন্ন এলাকায় প্রচারে নামেন গৌতম দেব। হিলকাট রোড ধরে বিভিন্ন ক্যাম্প, জল এবং মিষ্টান্ন বিতরণ কেন্দ্র, এমনকি স্বাস্থ্য শিবিরগুলিতেও পৌঁছে যান তিনি। প্রতিটি জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজ নেন এবং রামনবমীর শুভেচ্ছা জানান। উৎসবের আবহে জনসংযোগেও ছিল আলাদা উষ্ণতা। এদিনের প্রচারের অন্যতম চর্চিত মুহূর্তে ঘটে যখন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের সঙ্গে মুখোমুখি হন গৌতম দেব। একটি মঞ্চে বসে থাকা শঙ্কর ঘোষকে দেখে রাস্তা থেকেই দুহাত জোর করে নমস্কার জানান গৌতম। পাল্টা শঙ্কর ঘোষও একইভাবে নমস্কার জানান। রাজনৈতিক ময়দানে এই সৌজন্য বিনিময় অনেকের কাছেই ইতিবাচক বার্তা হিসেবে ধরা পড়েছে। বলছে রামের স্বর্ণপন্ন হচ্ছে, ব্যাপার হচ্ছে যে এটা আমি জলম্বর করি, আর শিলিগুড়ির অভিভাবক যেদিকে হাঁটে শিলিগুড়িও সেই দিকেই হাঁটে।
সবাই মিলে একসাথে চলবো, বিভাজন নয়, ঐক্য, সম্প্রীতি, মিলন আর উন্নয়ন। এই নিয়ে সারা জীবন কাজ করেছি, আমৃত্যু কাজ করব। শিলিগুড়ি বাসী আমার ভাই বোন, আত্মার আত্মীয়, তাদের নিয়ে চলবো, তাদের পথ দেখাবো। রামচন্দ্র পুরুষোত্তম, তার দিক নির্দিষ্ট পথে চলবো, আর গান্ধীজির রামধনু গান করব, আর রবীন্দ্রনাথকে হৃদয়ে রাখবো, আর নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্পিরিট সেটাকে সামনে রেখে আমাদের সংবিধান বাঁচানোর চেষ্টা করব, আর বিবেকানন্দর আদর্শিত পথে যারা বলছে তাদের বক্তব্য এইটা দেখুন। গানটা ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সম্মতি দে ভগবান, এটা বলতে পারি আজকের দিনে। আর আজকের দিনে বলতে পারি যে রাজনীতি অনেক তার গতিপথ থাকে, সেটা অনেক নিচে। সর্বোত্তম ভগবান রামকে নিয়ে রাজনীতি করাটা না উচিত। রামচন্দ্রকে কলুষিত করার চেষ্টা না করা উচিত। এটা বাংলা, এটা ভারতবর্ষ, কোনোদিন সফল হবে না। আজীবন যেই কাজটা করেছি সেটাই করছি। আমাদের যুব সমাজ, ছাত্র সমাজের মধ্যে এই বোধ উন্মোচিত করতে চাইছি, আমরা সবাই এক এবং অভিন্ন। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শুক্রবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় মহা সমারোহে পালন করা হলো রামনবমী। আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গেল জলপাইগুড়ির সনাতনী হিন্দু ভক্তদের। শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষভাবে সতর্ক প্রশাসন। ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে 116টি কেন্দ্রীয় বাহিনী, থাকবে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারিও। শুক্রবার জেলা শাসকের দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকে একথাই জানানো হলো প্রশাসনের পক্ষ থেকে। উত্তরবঙ্গ পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।